দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা বিষয়ে মাত্র দিন দশেক আগে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 25 ফেব্রুয়ারি রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে মব সন্ত্রাস নিয়ে তিনি বলেন, এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার্ড, আমরা এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। মতবিরোধ, চিন্তা চেতনার পার্থক্য পাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ না করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বলেও সেদিন সতর্কবার্তা দেন জেনারেল ওয়াকার। তিনি বলেন, আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। I had enough last 7-8 months, I had enough. সেনাপ্রধানের বক্তব্যের 6 দিন পর অর্থাৎ 3রা মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাৎকার প্রচার করে বিবিসি বাংলা। সেই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন সহ রাজনৈতিক ঘটনার প্রবাহ নিয়ে কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আগের মতোই হয়েছে। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না। 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে, কাজেই তাকে ঠিক করতে করতেই আমাদের কয়েক মাস চলে গেছে, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রচারের একদিন পর সংবাদ সম্মেলনে অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 4 মার্চ ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের সুযোগ নেই। এটার বিরুদ্ধে সরকার সবসময় শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় আমরা ফেরত আনতে পারিনি, আসেনি, সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে। সরকারের অবস্থান স্পষ্ট, এটার সুযোগ নেই। তবে সেদিনই 2টি বড় ঘটনা প্রত্যক্ষ করেন রাজধানীবাসী। এর মধ্যে গুলশানে একটি ফ্ল্যাটে ছাত্র জনতার ব্যানারে তল্লাশির নামে হানা দেয় একদল মানুষ। বাড়িতে ঢুকে পড়ার আগে সাংবাদিকদের ক্যামেরার সামনে কথাও বলেন তারা। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে একটি বাসার 4র্থ তলায় সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে দরজা ভেঙে 25 থেকে 30 জনের একটি দল ঢুকে পড়ে। সেখানে বিপুল পরিমাণ অর্থ, অবৈধ অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশির অজুহাতে বাসাটি তছনছ ও ভাঙচুর করে লুটপাটের চেষ্টা করে তারা। একই দিন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মব তৈরি করে ইরানের 2 নাগরিক সহ 3 জনকে মারধরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ভাটারা থানার ওসি জানান, বিদেশি মুদ্রা বদলে বাংলাদেশি টাকা নিতে একটি প্রতিষ্ঠানে এসেছিলেন ইরানের 2 নাগরিক। ওই সময় সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে তাদের মুদ্রা বিনিময় নিয়ে তর্ক হয়। এর জেরে ইরানের 2 নাগরিককে ছিনতাইকারী বলে সৃষ্টি করা হয় মব। পরে 999 কল পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ। এসব মব সন্ত্রাস দমনে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান। 5 মার্চ তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশে আদৌ কোনো সরকার আছে? এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে। দীর্ঘ সময় যাবার পর যখন সরকারকে বেশি শক্তিশালী হয়ে উঠতে দেখার কথা ছিল, সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে। এবং এই প্রশ্ন তৈরি করার পরিস্থিতি তারাই তৈরি করে দিচ্ছেন যে বাংলাদেশে আদৌ সরকার আছে। এই ঢাকা শহরে গুলশানের মতো অভিজাত এলাকায় গতকাল রাতে যা হয়েছে, মবের যে তাণ্ডব হয়েছে, এটার পর বাংলাদেশকে যদি কেউ মবের মুল্লুক বলে তবে অত্যুক্তি হয় না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার নিজেও হয়তো টের পাচ্ছে না। এক্ষেত্রে নীরব থেকে সরকার আসলে তার অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলছে। একটা রাষ্ট্রে এরকম ঘটনা ঘটতে পারে না। 32 নম্বরের পর যখন একটার পর একটা 35টা জেলায় যখন বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর হয়েছে, তখনও বলেছিলাম এটা সরকারের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে। রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান বলেন,
দেশকে আনস্টেবল অবস্থানে নিয়ে গিয়ে একটা ভিন্ন কিছু ঘটনার ক্ষেত্রে কি সরকারেরও একটা অংশ জড়িত হয়ে পড়ছে? এই প্রশ্নের জবাব আমাদের খুঁজে বের করতে হবে, কারণ এর সঙ্গে আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে।